প্রিয় দর্শক, টিভিএস স্পেশাল শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকের আলোচনায়। আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন তসলিমা আক্তার, প্রেসিডেন্ট বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, এবং আমাদের সঙ্গে জুমে জয়েন করেছেন শামস মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর শাসা ডেনিমস এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফর্মার প্রেসিডেন্ট। সো দর্শক, আমরা দেখছি যে বর্তমানে গত কিছুদিন ধরেই দেখছি যে আমাদের গার্মেন্টস সেক্টরে কিন্তু এক ধরনের অস্থিরতা চলছে এবং সেখানে শ্রমিকদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আমরা দেখছি। সো আমাদের কথা হচ্ছে যে রাজপথে কেন বা কী কারণে শ্রমিকদের আসলে দাবি আদায়ের মাধ্যম, এটা কেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর 40 বছরের বেশি অভিজ্ঞ, এখন বলা যেতে পারে যে একটা ম্যাচিউরড সেক্টর, কিন্তু সেখানেই যদি আমরা দেখি যে মাঝে মাঝে এই বিভিন্ন ধরনের যে আনরেস্ট ক্রিয়েট হয়, এবং যেটা কিন্তু বাংলাদেশে আরও ইন্ডাস্ট্রি আছে যেগুলো আমরা ফার্মাসিউটিক্যালসে, যদিও এইবার আমরা দেখলাম যে ফার্মাসিউটিক্যালসেও হয়েছে, এবং আরও সেক্টর আছে, প্লাস্টিক আছে, জুট আছে, যেগুলো তারাও এক্সপোর্ট করে। সো সে ধরনের ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা দেখি না। আর আমাদের লোকাল মার্কেট বেসড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেটা তো আছে, স্টিল আছে, সিমেন্ট আছে, শ্রমিক্স আছে, সব জায়গায় কিন্তু ওয়ার্কার আছে তারা। কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি শুধু যে গার্মেন্টস সেক্টরে এই অস্থিরতা হয় এবং সেটা শ্রমিকদের আসলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হয়। জি শামস মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটা বলছিলাম যে ধরেন যে 40 বছর আগে 1983-84 সালে আমি দেখলাম যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের লেস দ্যান 4% ছিল গার্মেন্টস, যেটা আফটার 4 ডিকেডস আমরা যদি 23-24 ফিসক্যাল ইয়ারে ধরি, এটা 85% হচ্ছে টোটাল এক্সপোর্টের শুধুমাত্র এই রেডিমেড গার্মেন্টস থেকেই আসে। সো এই যে আপনার যে ইমপ্রেসিভ গ্রোথ, অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু এই যে আপনার যে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কারদের মধ্যে যে একটা হেলদি রিলেশনশিপ, সেটা আমরা দেখি না। এবং এই যে কেন আসলে শ্রমিকদের রাজপথে নামতে হয় দাবি আদায়ের জন্য, আপনি এই ইন্ডাস্ট্রির একজন লোক হিসেবে আপনার মতামতটা। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এইখানে যে জিনিসটা আপনি শুরুতে বললেন, আরএমজি ইন্ডাস্ট্রি, টেক্সটাইল সেক্টর, এটা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে আমার অর্থনীতিতে। অ্যান্ড উই অল হ্যাভ টু অ্যাডমিট যে এটা কিন্তু আমরা যখন কথা বলি, এটা কৃতিত্ব কিন্তু আমরা নিই যারা ব্যবসা করে থাকি, যারা অন্টারপ্রেনিয়র। কিন্তু এটা মেইন যে অবদান আপনি যদি দেখেন হলো আমাদের যারা শ্রমিক ভাই বোন যারা আছে, আমরা ওনাদের কষ্ট, তারপর ধরেন ইভেন ট্রেড ইউনিয়ন লিডারশিপ, ওনাদের ইনপুট, এখানে অনেক এনজিও আছে, এটা বাইরে কিন্তু অনেক এনজিওরা কাজ করে, ওনারা, তারপরে সরকারের পলিসিগত কিছু নীতি সহায়তা, এগুলো সবকিছু নিয়ে, ইনক্লুডিং আমাদের এক্সটার্নাল যে পার্টনাররা আছে অ্যান্ড ব্র্যান্ডস, হ্যাঁ, সবাই মিলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমাদের সবার। হ্যাঁ, তো এখন যেটা আমরা লক্ষ্য করছি যে রিসেন্টলি ধরেন এই যে আপনি যেটা বললেন যে এত ইন্ডাস্ট্রি 40 বছর পার হয়ে গেছে, কিন্তু আন্দোলন করা, এখন আন্দোলন কেন হবে? হ্যাঁ, এটা তো একটা অর্গানিক গ্রোথ হওয়া উচিত। তো আমি গতকালই আপনার সাথে কথা বলছিলাম, আমি অনেক কিছু বলেছিলাম, তো ওইটা আমি আবার এখানে দর্শকদেরকে বলতে চাই যে দেখেন, এখানে আমরা হলো নতুন জেনারেশন, আমরা ব্যবসা যারা আসছে, আমরা নতুন জেনারেশন এখন হাল ধুচ্ছে আস্তে আস্তে। আমাদের মাইন্ডসেট একটু ডিফারেন্ট। হ্যাঁ, আগে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে ওনারা অনেক কষ্ট করে, যারা আগে নেতৃত্ব দিয়েছে অথবা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত ছিল, এই বেসটা ওনারা করে গেছে। হ্যাঁ, এখন দিন বদলিয়েছে, অনেক কিছু বদলিয়েছে। আমাদের গ্রিন ফ্যাক্টরি ছিল না, এখন গ্রিন ফ্যাক্টরি হচ্ছে। আগে আমরা এই ধরেন অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির দিকে অত মনোযোগ দিতাম না, এখন ওটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। হিউম্যান রাইটস ইস্যু আগে নন এক্সিস্টেন্ট ছিল বাংলাদেশে, আমরা যে ডিসকাশন করতাম, ইভেন 5 বছর আগে নন এক্সিস্টেন্ট ছিল, এসব আমরা কথা বলতাম না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের নতুন লেজিসলেশন আসছে, তো দিস হ্যাভ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা মনে করি যে আমাদের এখানে অনেকগুলো সমস্যা আছে, ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে। একটা হলো যে আমরা রিয়াকশনারি হয়ে গেছি। মানে আনফরচুনেট যে এই যে ধরেন একটা দাবি তুললো, একটা শ্রমিক যে কোনো কারণে দাবি তুলতে, ওরা অল দ্য রাইটস, হ্যাঁ, একটা দাবি তোলার জন্য, কিন্তু ওনার ওই দাবিটা আসবে কেন ইন দ্য ফার্স্ট প্লেস? আমি যদি ঠিক করে আগে থেকে যদি কাজ করে থাকি অথবা ওই এনেবলড এনভায়রনমেন্ট দিয়ে থাকি, এই দাবিটা কিন্তু উঠার কথা না। হ্যাঁ, ওনারা বলতে পারে যে এইভাবে কাজ করলে আমরা ইন্ডাস্ট্রিকে আরো এগোতে পারবো,
হ্যাঁ, তখন ইন্ডাস্ট্রি যদি এগোয় তখন আমার ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে ওইটার ওয়েলথ, আমি বলবো যে স্যালারি, আমরা যখন বলি অলসো আমরা স্যালারি নিয়ে কথা বলছি, এটা নিয়ে কথা বলছি, কিন্তু দে আর পার্ট অফ মাই বিজনেস। হ্যাঁ, ওখানে ওনার অধিকার আছে ওটার শেয়ার পাওয়ার জন্য। তো এইভাবে কথা বলতে লাগবে। আমরা অন্টারপ্রিনিয়র, আমরা যারা গার্মেন্টস এর মালিক যারা, হ্যাঁ আমরা অন্টারপ্রিনিয়রশিপ দিয়ে গড়ে উঠেছি, কিন্তু যেটা হয়েছে যে আমরা প্রফেশনালিজম ভাবে আমরা ডেভেলপ করিনি। দিস ইজ দ্য আনফর্চুনেট ট্রুথ। আমরা অনেক বহু ফ্যাক্টরি দেখবেন আপনি, এখন বাংলাদেশে বহু ফ্যাক্টরি আছে, 2400 উপর ফ্যাক্টরি। প্রফেশনালিজমটা কেন গ্রো করেনি এত বছরের ইন্ডাস্ট্রি? প্রফেশনালিজম গ্রো করেনি কারণ এখানে ম্যাক্সিমাম যারা ওনার আছে এরা কোনো না কোনো সময় কিন্তু গার্মেন্টস এর ধরেন কাজ করতো, কোনো না কোনো একটা পজিশনে, একটা অফিসার লেভেলে হতো, আবার ইভেন মার্চেন্ডাইজিং লেভেলে হতো, ইভেন শ্রমিকও ছিল, এরকমও আছে উদাহরণ। হ্যাঁ, তো ওনারা কিন্তু ওই গার্মেন্টস থেকে বের হয়ে ওনারা ধরেন 3-4 জন মিলে ধরেন একটা গার্মেন্টস করেছে, তখন ছোট ছোট যুগে যুগে কাজ করতে করতে দিনকে দিন ধরেন ওরা বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে ওনারা ধরেন আরো 2টা গার্মেন্টস করেছে, নতুন পার্টনার নিয়েছে। তো আপনি দেখেন এখানে যেটা হয়েছে, আমরা কিন্তু মানে এন্টারপ্রেনার হিসাবে উই হ্যাভ গ্রোন, কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট আমাদের হয়নি। কারণ আমার এখন যেটা আমাদের গার্মেন্টস সেক্টরে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বড় একটা সমস্যা মিড ম্যানেজমেন্ট। মিড ম্যানেজমেন্ট কিন্তু ফ্লোরে, যে কোনো ফ্লোরে ওনারাই কিন্তু মেইন ওয়ার্কার ফেসিং। হ্যাঁ, যারা শ্রমিক যারা আছে ওদের সাথে ওনারা ডিল করে। ওনারা গালি দিয়ে কথা বলছে নাকি, ওনারা ভয় দেখে কথা বলছে নাকি, হ্যাঁ এটা কিন্তু ওনারা করছে, কিন্তু উপরে যারা থাকে ওনারা কিন্তু এগুলো দেখে না। ওই মিড ম্যানেজমেন্ট থেকে যেটা উপরে যায় ওইটাই হলো, ওইটার অনুযায়ী ম্যানেজমেন্ট ডিসিশন নেয় যে এটা হবে ওটা হবে। তো এখানে কিন্তু অনেক কিছু হয় যেটা আনফর্চুনেট, যেটা আমাদের অ্যাড্রেস করতে লাগবে, যে অনেক কিছু হাইড করা হয় অনেক সময়। হ্যাঁ, অনেক কিছু ক্ষেত্রে হাইড করা হয়, তখন ভুল ইনফরমেশন যায়, তখন এই মিসকমিউনিকেশনটা শুরু হয়। এটা কি মিড লেভেল ম্যানেজমেন্ট, যারা বলছেন যে মিড লেভেল ম্যানেজমেন্টে যে তারা যেহেতু তারা সুপারভাইজারি রোলে থাকে, তারা প্রপারলি ইনফরমেশনটা মালিকদের কাছে পাস অন করে না, এটা মিন করছে না? ইভেন এটা মিন করছি, এন্ড অলসো মালিকরা অনেক ক্ষেত্রে জেনে তখন চিন্তা করছে যে আগে তো ওইভাবে চালিয়েছি, এটা এখন না করলেও হবে, আমার রিয়াকশন করা দরকারটা কি। তো দিস ইজ দ্য আনফর্চুনেট পার্ট। এখানে জিনিসটা হচ্ছে যে কালচার হ্যাজ ইভলভড। হ্যাঁ, আর যেহেতু আমি আগে ধরেন একটা ফ্যাক্টরি ছেড়ে চলে এসেছে, আমাদের হিস্ট্রি আছে, আমি কিন্তু ওই ইনভেস্টমেন্টটা আমার ম্যানেজমেন্ট যারা আছে ওনাদের উপর করছি না, তাহলে আমিও ভয় পাই যে ওনারা কালকে ধরেন চলে যাবে আমার ফ্যাক্টরি থেকে। হ্যাঁ, তো এই মেন্টালিটির জন্য কিন্তু প্রফেশনালি উই হ্যাভন্ট বিন এবল টু ডেভেলপ। এন্ড একই সাথে দেখেন একজন ট্রেড ইউনিয়ন লিডার, হ্যাঁ আমাদের ফ্যাক্টরি এখানে ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন লিডারদের উপরে ট্রেনিং লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওনার দায়িত্ব কিন্তু একটা মালিকের হলো ফ্যাক্টরি চালানো, হ্যাঁ, কিন্তু ওয়ার্কারদের রাইটস, একটা কর্মচারীর কি অধিকার আছে এটা কিন্তু ট্রেড ইউনিয়ন লিডারটা বলবে। হ্যাঁ, কিভাবে অর্গানাইজেশন করবে এটা কিন্তু ওনারা গাইডেন্স দিবে, ওনাদেরও ট্রেনিং এর এখানে একটা বড় একটা জিনিস আছে। এন্ড দেখেন আন্দোলন অনেকভাবে হতে পারে। আমি একটা উদাহরণ দিব, জাপানে কয়েক বছর আগে একটা স্ট্রাইক করে বাস ড্রাইভাররা। এখন ওনারা কি করেছিল, ওনারা কিন্তু বাস, যারা বাংলাদেশে দেখি যদি বাস ধরেন যারা ড্রাইভার, এনারা যদি আন্দোলন করে এনারা কি করবে, আইদার বাস পুড়াবে, বাসগুলো ভাঙবে, যারা বাসগুলো ওই দিন চালাবে না কেউ। কিন্তু জাপানে কি হয়েছিল, সবাই ওই রুটটা চালাচ্ছিল, হ্যাঁ মানে প্যাসেঞ্জার উঠাচ্ছে প্যাসেঞ্জার নামাচ্ছে, যেটা করেছিল ওরা ভাড়াটা নেয়নি, প্যাসেঞ্জার থেকে ভাড়া নেয়নি। সো ইউ ক্যান প্রোটেস্ট ইন আ লট অফ ওয়েজ। তো আমাদের এখন উচিত, আমাদের এখন যে অবস্থা অর্থনীতি আছে, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা আজকে এই আন্দোলন নিয়ে কথা বলছি, কিন্তু আমার গ্যাসের যে মানে সিচুয়েশন, এখন এনার্জি সিচুয়েশন যেটা ভয়াবহ একটা সিচুয়েশন রূপ নিচ্ছে, ফাইন্যান্সিয়াল সেক্টরের এখানে ভয়াবহ একটা রূপ নিচ্ছে। একই সাথে কিন্তু এখানে এনবিআর এর যে হয়রানি, এগুলো এখন আমরা এগুলো নিয়ে কথাই বলছি। হ্যাঁ, তারপর ধরেন যে আদান প্রদানের যে রেন্ট সিকিং যে এটা ছিল, এগুলো নিয়ে কিন্তু কথা বলছি না। আর এখানে আমরা সবসময় ধরেন এসব কারণেই তো ধরেন যে আপনার এই যে গণ অভ্যুত্থানে একটা বলবো যে মহাপ্রতাপশালী সরকারের পতন হলো, যে এই যে যে বিভিন্ন ধরনের করাপশন অ্যান্ড ইরেগুলারিটি সার্ভিস না দেওয়া। তো শামস ভাই, আমরা একটু তাসলিমা আপার কাছে আসি, তারপরে আবার আপনার কাছে ব্যাক করব। তাসলিমা আপা, যেটা শামস মাহমুদ বলছিলেন, ধরেন যে এই যে শ্রমিকদের যে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়,
এটা কেন করতে হয়? এই যে ট্রেড ইউনিয়নের কথা বলছে, ট্রেড ইউনিয়নের রোলটা আসলে এখানে কি কি করলে আসলে এই যে কাজ না করা তো আসলে এটা ন্যাশনাল লস, ফ্যাক্টরি ভাঙা সেটা আসলে ন্যাশনাল অ্যাসেটের ক্ষতি হওয়া, এমপ্লয়মেন্টে ক্ষতি হওয়া। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে এখানে ট্রেড ইউনিয়নের রোল এবং শ্রমিকরা কিভাবে এগুলো করতে পারে? আসলে আমরা এখন যখন কথা বলছি পোশাক খাত নিয়ে, তখন কিন্তু আজকেও আমরা খবর পেলাম যে আশুলিয়াতে বেক্সিমকোর শ্রমিকরা বেতন পান নাই, এবং সেই বেতন না পাওয়া নিয়ে এক ধরনের অসন্তোষ, এবং সেই অসন্তোষকে কাজে লাগিয়ে কেউ কেউ, যেহেতু আপনি বলছিলেন যে গণ অভ্যুত্থানের কথা, সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন দেখছি, এবং আমরা কিন্তু আশা করছি যে শ্রমিক এলাকাগুলোতেও নতুন কর্মপরিবেশটা তৈরি হবে, শ্রমিকরা কথা বলবে, এবং সেই জায়গা থেকেই হয়তো কথা বলাটা, শ্রমিকরা তাদের দাবি দাওয়াগুলো তুলছিলেন। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে অনেক জায়গা থেকে ঝুট ব্যবসা সহ আগে যারা ওই অঞ্চলগুলোকে নানাভাবে শ্রমিক রাজনীতিকেও দূষিত করার চেষ্টা করতো এবং শ্রমিকরাও যাতে কথা না বলে সেই চেষ্টা করতো, তারা এখন অন্য ভূমিকা রাখছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে যেখানে শ্রমিকের যে দাবি সেটা পূরণ হচ্ছে না, আবার শিল্প খাতও একটা বিপদের মধ্যে পড়ছে, এরকম একটা সময়ের মধ্যে আমরা আছি। তো আমরা আসলে আশা করেছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আগে যেভাবে আমরা কথা বলতে পারতাম না, মানে সাধারণ একজন মধ্যবিত্ত নাগরিক, একজন শিক্ষিত নাগরিক, একজন উদ্যোক্তা নাগরিকও যেভাবে কথা বলতে পারতেন, এটা তো সবসময় আমরা দেখেছি সমাজের মধ্যে শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত অবস্থার মধ্যে থাকে। ফলে বাংলাদেশে গত 15 বছরে আমরা কেউই আসলে কথা বলতে পারি নাই। আর বিশেষভাবে শ্রমিকরা 15 বছর কেন, তার আগে থেকেও কথা বলতে পারে নাই। এই 15 বছরে তাদের কথা বলাটা আরো পাকাপোক্তভাবে বন্ধ হয়েছিল। মানে সবসময় শ্রমিকদের যে ভয়টা কাজ করতো, কাজ হারানোর ভয় এবং জান হারানোর ভয়টাও ছিল, ব্ল্যাকলিস্টেড করা হতো। এটা একটু বলবেন যে এটা কি? মানে জানের ভয়ের পাশাপাশি আপনার মামলা হতে পারে, আপনার গুম হতে পারে, কেউ জান চলে যেতে পারে, এবং সবচেয়ে বড় ভয় যেটা শ্রমিকদের ছিল সেটা হচ্ছে যে তাদের কাজ হারানোর ভয়। এবং যেই বাজারের অবস্থা, সেই অবস্থার মধ্যে যদি একজন শ্রমিক কাজ হারায়, তাহলে সেটা তার জন্য একটা বিরাট হুমকির বিষয় তার জীবনের উপরে। তো ফলে আমি শুনেছি যে মালিকরা যেটা করতো, ধরেন যে কেউ যদি বেশি প্রতিবাদ করে, প্রতিবাদী তারা মনে করে যে সেটা একটা ব্ল্যাকলিস্ট করা, ওই কাজ হারানোর একটা প্রক্রিয়া হিসেবে কিন্তু ব্ল্যাকলিস্ট করলে সে কোনো ফ্যাক্টরিতে কাজ পেত না। কাছাকাছি সময়ে আসলে বেশ পায় হয়তো পরে, কিন্তু সময় লাগে, কারণ আপনি যখন ব্ল্যাকলিস্টেড হয় তখন আশেপাশে কারখানাগুলোতেও সেই তালিকাটা যায় এবং বেশ কিছু সময় ওই শ্রমিক হয়তো ওই এলাকায় কাছাকাছি সময় সে কাজ পায় না। এটা একটা খুব কঠিন অবস্থা। কিন্তু এখন যে আপনি বললেন যে কেন শ্রমিকরা নামছে, বাংলাদেশে তো আসলে আমাদের যে আন্দোলনের ইতিহাস, সেখানে আসলে আমরা দেখি যে মাঠের আন্দোলনের মধ্যেই সবকিছু আদায় করতে হয়, আর যদি শ্রমিক হয় তাকে তো আরো বেশি আদায় করতে হয়। এখন 40 বছরের যে সেক্টরকে আপনি পরিণত সেক্টর বলছেন, আমরাও বলছি, সেই সেক্টরের দালান কোঠা পরিণত হয়েছে, দালান কোঠার উন্নয়ন হয়েছে। উদ্যোক্তারা আগে $50 বিলিয়ন স্বপ্ন দেখেছিলেন, এখন তারা $100 বিলিয়ন স্বপ্ন দেখছেন, বা গ্রিন ফ্যাক্টরি হচ্ছে, বা সারা দুনিয়াতেই আমরা দেখছি যে বাংলাদেশের নাম, বাংলাদেশের মানচিত্র পরিচিত হচ্ছে। এবং এই পরিস্থিতির মধ্যে আসলে শ্রমিকের জীবনের মান কতটা উন্নয়ন হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেবলমাত্র ভবনের উন্নয়ন দিয়ে কিন্তু আমরা শ্রমিকের জীবন মানটাও মাপতে পারছি না। ফলে এই জায়গায় এসে শ্রমিকের যখন ধরেন যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, এইরকম একটা পরিস্থিতির মধ্যে শ্রমিকের অনেকগুলো দাবি যারা তুলছেন, যে কারখানা ভিত্তিক টিফিন বিল বা হাজিরা বোনাস বা নাইট বিল, এগুলোকে আমি মনে করি যে এই জিনিসগুলোতে তা তুলতে পারছেন, সেটা একটা ইতিবাচক দিক, এবং এটা তোলা ছাড়া তাদের উপায় নাই। কিন্তু অন্যদিকে সেখানে অনেকে বলছে যে অনেকগুলো দাবি আছে লেবার লর কভার করে না, সো সেগুলো কি সেক্ষেত্রে লেবার লর বিষয়টা আমি আসতেছি। ফলে শ্রমিকরা এই দাবিগুলো তুলবেন এবং তাদের তো মাঠে যাওয়া ছাড়া পথ খোলা থাকে না। আর ইউনিয়নের কথা যেটা বলছিলেন যে আপনি ট্রেড ইউনিয়নের করণীয় বা ট্রেড ইউনিয়ন কি অবস্থার মধ্যে আছে, বাংলাদেশে আমরা দেখেছি যে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, ট্রেড ইউনিয়নের পরিচালনা, এটাও গত লম্বা সময় থেকে আমরা দেখেছি এটা একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হচ্ছে। হয় সরকারের অনুমোদন লাগবে, বা সরকারের ঠিক সরাসরি অনুমোদন না, সরকার বা মালিকের সাথে যাদের সম্পর্ক ভালো আছে বা আন্তর্জাতিক কোনো চাপকে যারা ব্যবহার করতে পারছে, তারা একভাবে কাগজে কলমে ট্রেড ইউনিয়ন পাচ্ছে। এবং যেতটুকু ট্রেড ইউনিয়ন কেউ দেখা যাচ্ছে একটু হয়তো চেষ্টা করছে, কিন্তু তারাও শেষ পর্যন্ত সেই ইউনিয়নগুলোকে
বাস্তব ইউনিয়নে পরিণত করা, যেটার মধ্যে দিয়ে শ্রমিকদের সাথে কথা বলা যায়, সেই ইউনিয়নে যে শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে জানবে বুঝবে, সেই সময়টুকুই তো শ্রমিকদেরকে দেওয়া হচ্ছে না। ফলে ট্রেড ইউনিয়নগুলো যে আসলে তার ডেমোক্রেটিক ওয়েতে শ্রমিকদের মধ্যে গিয়ে কাজ করা, শ্রমিকদের কাছ থেকে শেখা এবং শ্রমিকদের সাথে আইন নিয়ে আলাপ করা, তাদের দেনা পাওনা নিয়ে কথা বলা, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি সংকুচিত ছিল। আমরা কিন্তু আমাদের শ্রমিক ভাই বোনদের সাথে কথা বলতে পারতাম না, কারণ তারা ধরেন যেই মজুরি পায় তাকে ওভারটাইম করতে হয়। ওভারটাইমটা আমার ইচ্ছা না, আমাকে বাধ্যতামূলক চাকরি করতে হলে আমাকে ওভারটাইম করতে হবে, এবং ওভারটাইম করে শ্রমিকের যেই সময় থাকে সেই সময় কিন্তু তাকে অনেক সময় কথা বলার মতো অবস্থার মধ্যেও সে থাকে না। ফলে এই জায়গাটাতে আসলে ইউনিয়নগুলো যাতে রিয়েল ইউনিয়ন হয়, সেই জায়গায় আসলে বর্তমানে যারা সরকারে আছেন এবং বর্তমানে শামস ভাই কথা বললেন যে নতুন উদ্যোক্তাদের মধ্যে আসলে এই কারখানার পরিবেশটা যদি ডেমোক্রেটিক না হয়, কারখানার মধ্যে যদি দম ফেলা না যায়, কারখানাটা যদি শ্রমিক নিজের না মনে করে, তাহলে কিন্তু সেটা হয়তো একটা সময় পর্যন্ত সে প্রোডাকশন করছে, কিন্তু দিন শেষে কিন্তু সেটা ইন্ডাস্ট্রির জন্যও খুব ভালো কিছু না। তো শ্রমিকরা এখন মাঠে নামছেন, কিন্তু সেই মাঠে নামাকে যদি মানে এই যে ক্ষমতার বদল হলো, আমরা একটা নতুন স্বপ্ন নিয়ে আছি, সেখানেও দেখা যাচ্ছে যে এই গণঅভ্যুত্থানের অর্জনটাকেও প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। এখানে যারা বিভিন্ন কারখানার মালিক ছিলেন তারাও অনেকে সেই সরকারের সাথে ছিলেন, এবং সালমান এফ রহমানের যে কারখানা বেক্সিমকো, সেখানে প্রায় 40,000 শ্রমিক, সেই কারখানা বন্ধ আছে। আমরা মনে করি যে সেই কারখানা অবশ্যই চালানো সম্ভব, এবং সেখানে নাকি কেউ দায়িত্ব নিচ্ছে না, কিন্তু সেইখানে শ্রমিকদের বেতনটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো সেই জায়গাগুলো যদি মানে শ্রমিকদের পাওনাগুলো যদি এখন পরিশোধ না করা হয়, বিভিন্ন কারখানাও কিন্তু এরকম শোনা যাচ্ছে। আপনি কি মনে করেন যে বর্তমান সরকারকে এগুলো উদ্যোগ নেওয়া উচিত? অবশ্যই আমরা মনে করি যে সরকার উদ্যোগ নেবেন, এবং কিছু কিছু পর্যায়ে তারা উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আমার মনে হয় যে আরও শ্রমিকদের বিষয়ে অনেক আন্তরিকতার সাথে, এবং কেউ এই সময়টাকে কাজে লাগিয়ে যারা সুযোগ সন্ধানী বা ঝুট ব্যবসায়ী বা বিগত স্বৈরাচারী সরকারের যারা নানাভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে তারা একটা শিল্প খাতকে ধ্বংস করার যদি কেউ চেষ্টা করে, সেই বিষয়গুলো সরকারের অনেক সতর্কভাবে তদন্ত করা উচিত। মানে শ্রমিকদের উপরে কঠোর হস্তে দমন করার লাইনে না গিয়ে শ্রমিকদের কথা আন্তরিকভাবে শুনে এখানে একটা পরিবেশ তৈরি করা উচিত, এবং সেটা যদি খুব দ্রুত মানে একটা জায়গায় আমরা পৌঁছতে না পারি, শ্রমিকদের দাবিগুলো কান পেতে শোনা, হৃদয় পেতে শোনা, এবং কেউ যদি এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেটাকে যদি আমরা খুব দ্রুত না দেখি, তাহলে কিন্তু শিল্প খাতেও একটা পরিস্থিতি তৈরি হবে। এবং আমরা শ্রমিক ভাই বোনদেরকেও কিন্তু আহ্বান করি যে কারো ফাঁদে যেন তারা পা না দেন, তারা যেন নিজেদের দাবির ব্যাপারে সচেতন থাকেন এবং গণতান্ত্রিকভাবেই সেটা আদায় করেন। আলটিমেটলি তো ফ্যাক্টরি না থাকলে তো আসলে চাকরিও থাকবে না, তো সেটাও শ্রমিকদের আপনি রাইটলি বললেন। তো আমরা আবার একটু মিস্টার শামস মাহমুদের কাছে আসতে চাই। শামস ভাই শুনতে পাচ্ছেন? জি, এই যে তাসলিমা আপা যেটা বললেন, একটা প্রসঙ্গে উনি বললেন যে শ্রমিকরা এই কারখানাগুলোতে আসলে নিজেদের মনে করা, এই যে ওনারশিপ, তো এটা আসলে হয়নি। তো এটা আপনি কি মনে করেন একজন উদ্যোক্তা হিসেবে? না, এখানে এটা ডেফিনেটলি এখন এইখানে কতগুলো এক্সাম্পল আসা উচিত। সব ফ্যাক্টরি কিন্তু এক না, মানে কিছু এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, এখানে কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। হ্যাঁ, আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেটা পসিবল, এটা কিন্তু অন্য ফ্যাক্টরি অন্য সেক্টর গুলোতে পসিবল হবে না। আবার গার্মেন্টস এর মধ্যে ধরো আরএনজি সেক্টরের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি যা করতে পারি, আমি কিন্তু গার্মেন্টস এ করতে পারি না, কারণ এখানে অনেকগুলো রিজন আছে। ফর এক্সাম্পল, গার্মেন্টস একটা বড় যে চ্যালেঞ্জ, ওটা হলো যে টার্নওভার, যে মানে যারা এসে কাজ করছে এনারা কিন্তু স্থায়ীভাবে কাজ করছে না, এখানে টার্নওভার হয়, চলে যায় পাশের ফ্যাক্টরিতে চলে যায়, অথবা বিভিন্ন কারণে চলে যায়। তো অনেক কিছু যদি চাইও করতে, এটা কিন্তু করা পসিবল হয়ে থাকে না। কিন্তু এখন যেটা নতুন নতুন জিনিস আমরা চিন্তা করতে লাগবে, যে ঠিক আছে আমাদের কিন্তু একটা জিনিস হলো যে এফিসিয়েন্সি, আমাদের ওয়ার্কাররা আর দ্য বেস্ট। আমি বলবো যে বাংলাদেশের যে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এটার মেইন রিজন হলো আমাদের মানে শ্রমিকদের ডিসিপ্লিন। এটা কিন্তু অন্য দেশগুলোতে কিন্তু নাই, বা অনেক দেশই ট্রাই করছে বাংলাদেশের মতন রেপ্লিকেশন করতে, কিন্তু ওরা পাচ্ছে না। কি জন্য পাচ্ছে না? ওনারা ফ্যাসিলিটি অনেক দিচ্ছে, ইলেকট্রিসিটির দাম কম, পানির দাম কম, ফ্যাক্টরি রেন্ট দিলেও কম, রেডিমেড শেডও দিচ্ছে। আপনি 10,000 ধরেন টাকা যে স্যালারি, 5,000 স্যালারি টাকা আবার ভর্তিও দিচ্ছে ফ্রিতে, ওই আপস্কিলিং এর নাম দিয়ে। অনেক কিছু করছে, কিন্তু ওনারা বাংলাদেশের মতো রেজাল্ট অ্যাচিভ করতে পারছে না। কি জন্য? কারণ ডিসিপ্লিনটা নেই। ডিসিপ্লিন কিন্তু এটা বাংলাদেশের ওয়ার্কার যেটা আছে, এটা উই ডোন্ট সি এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড। না
নাম্বার ওয়ান। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে যে এখানে প্রফিট শেয়ারিং, হ্যাঁ, আমি বছর শেষে একটা প্রফিট শেয়ার করবো যদি আমি প্রফিট করে থাকি, এইগুলো কিন্তু আমরা করতে চাই। কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সমস্যাটা কি, আমি যখন প্রথম 2008 সালে গার্মেন্টস জয়েন করি, তখন যেটা আমি দেখেছিলাম, পেপারে দেখলাম যে আমার অলমোস্ট মুনাফা থাকে 20%। তো আমি তো খুবই মহা খুশি যে এই অর্ডারটা নিয়ে 20% প্রফিট করবো। তারপর ওটা এক্সপোর্ট হওয়ার পর যখন আমি হিসাব নিয়ে বসলাম, দেখলাম যে আমি ওই একটা ফার্স্ট অর্ডারে আমি লস করেছি 8.5 লাখ টাকা। তো এখানে অনেক কিছু আননোন আছে। এখানে আমার যদি একটা ট্রাক দেরি করে ঢুকে একটা এফেক্ট চলে আসে, হ্যাঁ, তারপর ধরেন সুইংটা করতে পারিনি, কমপ্লিট করতে, এটা আরেকটা এফেক্ট আসে, লেট শিপমেন্টের আরেকটা এফেক্ট আছে। তো এগুলোর সবকিছু যখন হয়, আমি কিন্তু কন্ট্রোল এনভায়রনমেন্টের মতন এখানে অপারেট করতে পারি। এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। আর ওটার উপর হলো যে ধরেন কাস্টমসে যেভাবে মানে আমরা রেন্ট সিকিং যেভাবে টাকা যায় আমাদের থেকে, এটা কিন্তু আপনি যদি পুরো হিসাব করেন, এটা কিন্তু এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। ইভেন অ্যাডভান্স ট্যাক্স যেটা নিচ্ছে, এটা কিন্তু অলমোস্ট 25% চলে আসে। আমার অফিসিয়াল ট্যাক্স ইজ 10%, কিন্তু আপনি যদি কনভার্ট করেন এটাকে অ্যাডভান্স ট্যাক্সকে, অলমোস্ট 25% চলে আসে। তো এই টাকাটা তো নেওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু ওই টাকাটা আমি যদি এখন স্পেন্ড করতাম, আমি কিন্তু অনেকগুলো কাজ এখানে ব্যবহার করতে পারতাম। এট দ্য এন্ড অফ দ্য ডে আমার যদি এফিসিয়েন্সি বেড়ে যায়, আমি যদি ইভেন মানে একটা এক্সট্রা বোনাসও কি বছরে, এফিসিয়েন্সি ক্যান মেক ইট আপ। এটা কিন্তু নর্মাল একটা হিসাব, কিন্তু ওটা করতে পারছি না কেন? বিকজ দেয়ার আর ভেরিয়াস রিজনস। এন্ড এখানে আইটেমস যেটা হলো যে আমাদের যে ইনভেস্টমেন্ট যেটা ধরেন আমরা করেছি এই আরএমজি সেক্টরে, আপনার বিগত দিনে ধরেন আগে একটা গার্মেন্টস করতে আপনার 2 কোটি টাকা গার্মেন্টস করে ফেলা যেত ইজিলি, হ্যাঁ। এখন কিন্তু একটা মিনিমাম গার্মেন্টস করতে অলমোস্ট 50 কোটি টাকার মতন খরচ করতে লাগবে, ধরেন ফ্যাক্টরি সব কমপ্লায়েন্স ইস্যু মিট করে। তো ইন্টারেস্ট রেট যেটা আছে এখন, ইন্টারেস্ট রেট ইজ অলসো নট ফেভারেবল ব্যবসা বাণিজ্যের জন্য। এগুলো তো চ্যালেঞ্জেস এর কথা বলছেন। যে কোশ্চেনটা করেছিলাম, যেটা তসলিমা আপা বললেন, যে এই যে ওয়ার্কারদের মধ্যে যে ওনারশিপ ফিলিংটা, এটা আসলে হয়নি। এবং এখানে তো আসলে মেইন ব্লেমটা হবে আসলে যে ওনারদের উপরেই আসবে। বিকজ আপনি একটা কথা বললেন যে অনেক মালিক কিন্তু ফ্লোরে যায় না, ওয়ার্কারদের সাথে কথা কমিউনিকেশনটা করে। এটা ট্রুলি এগ্রি উইথ হার, যে উনি যে কথাটা বলেছেন উনি সঠিক কথা বলেছেন। আমি ফ্যাক্টরিতে যাবো, রুমের মধ্যে বসে থাকবো এসি ছেড়ে, আমি ওয়ার্কারদের সাথে কথা বলবো না। ওখানে ধরেন আমি লাইনে যদি হাঁটিও, হ্যাঁ, কোনো যদি কমপ্লেন থাকে, আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আবার 3 জনের মাধ্যমে এসে আমার সাথে কথা বলতে লাগবে। তো ওটা তো এখানে আমাদের হোরাইজন্টাল বেস থাকা উচিত, কিন্তু ভার্টিক্যাল। বাংলাদেশে তো আমরা সবাই সাহেব। সো প্রবলেম হয়ে গেছে যে এই মেন্টালিটিটা কিন্তু বের হতে আমাদের ইউনিট টু রিফর্ম। আগে নিজেরা রিফর্ম না হলে আমরা লম্বা লম্বা কথা বলে অন্যদেরকে রিফর্ম করে, এটা তো ঠিক না। সো ইট ইজ এ প্রসেস। মানে এই ডিসকাশনটা যে হচ্ছে ওনার সাথে, এটাই হলো আমি বলবো যে ইজ দ্য বিগিনিং অফ সামথিং গুড। হ্যাঁ, তো এরকম করে কিন্তু কথা বলতে লাগবে আমাদের। ধরেন আপনি আমাকে বলেন কাস্টমার পাচ্ছে, একটা গার্মেন্টস এর নাম বলেন অথবা একটা ইন্ডাস্ট্রির নাম বলেন বাংলাদেশে, যেখানে যারা শ্রমিক আছে একটা টাউন হল মিটিং হয়, যে সবাই ওখানে জড়ো হয়ে কার কি সমস্যা আছে, মানে কেউ বলতে পারে, যে মালিককে জিজ্ঞেস করে কি সমস্যা হচ্ছে তোমাদের, আমাকে বলো, হ্যাঁ, আমরা শুনি। একটা মানে একটা ফ্যাক্টরির নাম আপনি বলতে পারবেন। এটা তো উনি বললেন যে আসলে গত 15 বছরে ধরেন যে এই যে সরকারের পাওয়ার ব্যবহার করে অনেকে এটা করতে দেয়নি। এনি সেক্টর, যে কোনো সেক্টর, এটা আইএমজি না, এনি সেক্টর আপনি বলেন, কেউ করে না এটা। আমরা কিন্তু বাইরে গেলে কিন্তু এটা দেখি আমরা, এটা করছে ওরা। তো এই জিনিসগুলো করতে লাগবে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো ব্র্যান্ডেরও কিন্তু একটা বড় একটা রেসপন্সিবিলিটি আছে এখানে। আমাদের যেমন রেসপন্সিবিলিটি, ব্র্যান্ডরা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে অনেক কথা বলে, কিন্তু আলটিমেটলি তো বেক্সিমকোর সাথে তো ব্যবসাটা করেছিল। হ্যাঁ, তো কথা বলার সময় অনেক কথা শুনতে লাগে আমাদের, কিন্তু ওদের পারচেজিং প্র্যাকটিসও কিন্তু আমরা দেখি যে এসব জিনিস হয়। যেসব কোম্পানিরা ধরেন ব্যাংকের থেকে লোন ফেরত দেয় না, হ্যাঁ, আর যারা নর্মালি ঠিক করে ব্যবসার লোন পরিশোধ করে, হ্যাঁ, ওদের মধ্যে প্রাইস এই যে ওয়ার্কটা দিয়ে ওয়েজেসটা আলটিমেটলি লো করে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে কে ক্ষতিগ্রস্ত হয়? এই শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা রিফর্ম করতে লাগবে। নাও দ্য টাইম হ্যাজ কাম, আমাদের একটা অপরচুনিটি এসেছে, ডিসকাশন গুলো শুরু করে এন্ড এট দ্য সেম টাইম আমাদের উচিত, যেহেতু কাস্টমার এখানে আছে, আমি একটা রিকোয়েস্ট করবো যে আমাদের রিয়াকশনারি না হয়ে
কনস্ট্রাকটিভ হওয়া উচিত। আমরা বলবো যে আপনারা এই বাইরের যে দেশগুলো আছে, আমাদের যে কম্পিটিশন যে দেশগুলো আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ওনাদের থেকে আমরা সরকারকে অনুরোধ করবো, সরকারের ভাবে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটার মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কি কি ইনসেন্টিভ আছে, হ্যাঁ, কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয়, এসব বের করুক। আপনাদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা ওখানে ট্রেড ইউনিয়ন, যে আপনাদের ধরেন করসপন্ডিং নিশ্চয়ই ইউনিট ওখানে আছে, অথবা আপনাদের কোনো অ্যালায়েন্স আছে অথবা কিছু একটা আছে, আপনারা আমাদেরকে সহায়তা করেন যে ওসব দেশে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, ওসব দেশে ওয়েজ স্ট্রাকচারটা কি, ওভারটাইম বেলায় কি দিচ্ছে, অ্যাটেন্ডেন্স বোনাস কি দিচ্ছে, এটা আমাদেরকে দেন। আমরা কম্পাইল করি, 7-8টা পেশার কম্পাইলেশন করি, করে দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি এখানে। যে কারণ যেই দাবি উঠছে, আমরা তো ধরেন অন্য দেশে কি হচ্ছে ওইভাবে যখন জিজ্ঞেস করি সবাই উপরে এমন গুলো বলে, অ্যাকচুয়ালটা আমরা জানি না। তো তখন যেটা হয় যে আমার মনে হয় যে আমরা তো ঠিকই দিচ্ছি, কিন্তু ভি মাইট বি রং টু, আমি তো সব জানি না যে অন্য দেশে কি হচ্ছে। এখানে আপনারা আমাদেরকে সহায়তা করেন, আমরা একটা স্টাডি শুট করি, আমরা একসাথে ট্রেড ইউনিয়ন বলেন, আমরা যারা এই শিল্পের সাথে জড়িত আছি, সরকারের 3জন মিলে আমরা একটা স্টাডি করে দেখি যে অন্য দেশ কি দিচ্ছে, বাংলাদেশের কি অবস্থা। এখানে যদি দেখি যে দের ইজ এ স্কোপ, তারপর ওখানে কি প্রাইস দিচ্ছে বাইরেরা আর বাংলাদেশে কি প্রাইস দিচ্ছে, আমরা ওইভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমরা একটা হোয়াইট পেপার পাবলিশ করতে পারি যে এটা ইজ দ্য স্টেট এন্ড এটা ইজ দ্য বেজ অন উইচ, এই যে এখন যদি শ্রমিক বলে ও কম বেতন পাচ্ছে, ও তখন কিন্তু বলতে পারবে যে আপনার স্টাডি তো বলছে যে আমাকে কম বেতন দেওয়া হচ্ছে, তখন কিন্তু জাস্টিফিকেশন ইজ দেয়ার। কিন্তু প্রাইসের যেটা বললেন আপনি, প্রাইস দেওয়ার ক্ষেত্রে এটা তো আমরা জানি বা শুনেছি এটা যে এক্সপোর্টারদের নিজেদের মধ্যে একটা আনহেলদি কম্পিটিশন। কেউ $1 অফার করলে আরেকজন বলে 80 সেন্টে দিব, আরেকজন বলবে 60 সেন্টে দিব। না, এটা কিন্তু আছে সাজাদ ভাই, এটা আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আছে, এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে লম্বা লম্বা কথা বলে, পাবলিকলি যখন বলবো অনেক মানে দে উইল শো অল রং থিং। তারপর যেটা করে ওরা একটা প্রাইস নেয়, হ্যাঁ, প্রাইস নিয়ে ধরো ওরা 10টা সাপ্লায়ার আছে, 10টা সাপ্লায়ারকে যখন বলে ওপেন কস্টিং করো, তখন ওপেন কস্টে কিন্তু সবকিছু কস্টিং দেওয়া, ওখানে কিন্তু ওয়েজেস ইনক্লুড করা থাকে, কত ধরেছেন ওরা কিন্তু ওটা দেখে, হ্যাঁ, ওরা কিন্তু ওখানে কোনো কোয়েশ্চেন করেন। ওখানে মিনিমাম যেটা আছে, ধরো আমি ট্রিমসে আমি জিপারে ধরলাম 10 সেন্ট, কিন্তু আপনি ধরলেন 12 সেন্ট, উনি কিন্তু ওনার কস্টিং এ 10 সেন্টটা ধরবে, করে করে একটা প্রাইস সেট করে। ওখানে সেট করে যেটা করে ওরা ওপেন অকশন করে, বলে এখন তুমি বিট করো, 10টা ফ্যাক্টরি বলে তোমরা এখন বিট করো, কে অর্ডারটা নিবা। অলরেডি ওটা লোয়েস্ট প্রাইস পয়েন্ট ছিল, ওটা কমতে কমতে আরো কমে যায়। তো এই আমি তো ফ্যাক্টরি করে ফেলেছি, আমার তো ব্যাংকের লোন রিপে করতে লাগবে, আমি হিসাব করছি আচ্ছা 1 কোটি টাকা লস না করে এখন 90 লাখ টাকা অথবা 80 লাখ টাকা লস করলে আমার জন্য বেটার, মানে 20 লাখ টাকা অথবা 10 লাখ টাকা লস করলে আমি বেটার। তো এইভাবে কিন্তু আমরা উই আর গেটিং সিক এট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, জনাব শামস মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার জন্য এবং আপনার খুবই ভালো ইনসাইটস দেওয়ার জন্য, যেটা দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে বাংলাদেশের এই পোশাক শিল্প খাতে কেন আসলে এই ধরনের ঘটনা ঘটে এবং কি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তসলিম আপা, যেটা এই যে শামস মাহমুদ বলছিলেন যে আপনার ট্রেড ইউনিয়নের যে রোলটা বা তাদের ধরেন যে ট্রেড ইউনিয়ন বা এদের অ্যাওয়ার করতে হবে যে তাদের রাইটস কি এবং তারা তাদের যে ওয়ার্ক প্লেসে তাদের কি অধিকার আছে, কি ধরনের বেনিফিট পেতে পারে। তারপরে আরেকটা পয়েন্ট উনি যেটা বললেন যে এই যে ধরেন যে আমরা ওয়েজ বৃদ্ধির কথা বলছি, উনি বিভিন্ন ব্যাখ্যা সহ যেটা বললেন যে অন্য দেশগুলো কি দেয়, কি পরিমাণ দেয়, যে এই যে যদি এই তুলনাগুলো করা যায় তো সেখানে এই যে দাবি দেওয়া তো আরও স্পেসিফিক করা যায় যে বাংলাদেশে ধরেন যে আমরা বলছি যে এটা কম, তার আরও বেশি হওয়া উচিত। তো এরকমের বিষয় কি আপনারা করতে পারেন? 2023-এ যখন আমরা মজুরি আন্দোলনটা করি, প্রায় শেষ পর্যায়ে এসে দেখলাম আমরা যে সেই সময় কিন্তু অন্যান্য দেশের সাথে তুলনা করা এবং বাংলাদেশে কি রকম সুযোগ সুবিধা আছে, যেখানে বাংলাদেশে এখন ধরেন একটা ডিমের যদি আপনি ডজন দেখবেন 150 টাকা 160 টাকা ডজন। ফলে পোশাক শ্রমিক সহ শ্রমজীবীরা যেই সস্তা প্রোটিন খান, সেই ডিমের দামই যদি 160 টাকা হয়, অন্য জিনিসপত্রের দাম তো আমরা বললাম না। তো এটার জন্য আমার মনে হয় মানে শামস ভাই অনেকগুলো পজিটিভ ইনফরমেশন দিয়েছেন বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু 12,500 টাকা দিয়ে যে চলা সম্ভব না, এটার জন্য আমার মনে হয় যে একটা মানুষের ন্যূনতম তার ক্যালোরি,
তার নিউট্রিশন, এই জিনিসগুলো পাওয়ার জন্য সে যে কাজ করবে, সেই কাজের জন্য তার যে শক্তিটা দরকার, সেই তো শক্তি হয়তো তরুণ হওয়ার কারণে শ্রমিকরা অনেকটা তারা হয়তো টের পান না, কিন্তু কিছুদিন পরে কিন্তু তাদের নানান রকম রোগে শোগে ভুগতে হয়, ফলে তারা ওভারটাইম করেন। ওভারটাইম করে তাদেরকে কোনো না কোনোভাবে টিকে থাকতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের তুলনা করে যে বাংলাদেশে কতটা সস্তা শ্রমিক হিসাবে আমাদের মালিকরা বা বিদেশি বায়াররাও এখানে কিভাবে এক্সপ্লয়টেশনের মধ্যে যান। ফলে এইটার জন্য আমার কাছে মনে হয় শামস ভাইয়েরও বেশি গবেষণার দরকার নেই, যেটা আসলে এই পরিস্থিতিটা আছে যে আমাদের ন্যূনতম পুষ্টি নিশ্চিত করতে পারে সেই বেতনটাও কিন্তু আমাদের মালিকরা দিতে পারছেন না, যেখানে কিনা আমরা দেখছি যে এই সেক্টরটা অন্য যে কোনো সেক্টরের থেকে অনেক বেশি স্থিতিশীল আগের থেকে। আপনি যদি করোনার সময় দেখেন, আপনি যদি রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় দেখেন, মানে রপ্তানিমুখী অন্য যে যে খাতগুলো ছিল সেই খাতের মধ্যে আমরা দেখেছি যে গার্মেন্টস খাতই একমাত্র যেটা কিনা ওই সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন অন্য সবগুলো খাত ফল করছিল, তখন কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারছে। নতুন নতুন পুরনো মার্কেটগুলোকে বাদ দিয়ে নতুন মার্কেটে তারা বাজারে করোনার মধ্যে শ্রমিকরা যে কাজ করতে পেরেছে বলে এটা সম্ভব হয়েছে। তো সেই জায়গাগুলো বিচার করে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের নতুন উদ্যোক্তা যারা আছে তাদের নতুন করে ভাবা দরকার। হ্যাঁ, 40 বছর আগে যেই উদ্যোক্তারা ছিলেন এই সেক্টরে, এখন যদি নতুন প্রজন্ম শামস ভাইদের মতো যারা আছেন বা আরও অনেকেই আমরা জানি যে নতুনভাবে কাজ করছেন, তাদের আসলে একটা শিল্প খাতকে উন্নত করার জন্য যে আসলে শ্রমিকদের স্বাস্থ্য, শ্রমিকদের জীবনের নিরাপত্তা এগুলো গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো বিচার করা খুবই জরুরি। ফলে এই আলোচনাটা অবশ্যই ঠিক আছে যে আমরা অন্যান্য দেশের তুলনায় এটা আমরা সবসময় করে আসতেছি, এইটা করতে করতেই মানে আমাদের লড়াইয়ের একটা অংশ। আর ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যেটা আপনি বলছেন, ট্রেড ইউনিয়নকে তো যাইতে পারতে হবে। আপনি যাদেরকে যেতে দিচ্ছেন তারা সবাই শ্রমিক স্বার্থে কাজ করছে কিনা আমরা জানি না, আবার যারা শ্রমিকের স্বার্থে কাজ করতে যাচ্ছে, সব ফ্যাক্টরিতে কি ট্রেড ইউনিয়ন আছে? কাগজে কলমে অনেক ফ্যাক্টরিতে আছে, আবার অনেক ফ্যাক্টরিতে নাই। অনেক ফ্যাক্টরিতে পার্টিসিপেটরি কমিটি বলে একটা বডি আছে, যেটা আপনি যদি ইউনিয়ন করতে না পারেন পার্টিসিপেটরি বডি করবেন, এবং সেই পার্টিসিপেটরি বডিও দেখা যায় যে মালিকরা নিজেরাই হয়তো সেটা একভাবে তৈরি করেন বায়ারদেরকে দেখানোর জন্য যে তাদের এখানে একটা ডেমোক্রেটিক কিছু একটা আছে, যেটা ওয়েলফেয়ার কমিটি। জি। তো এখন আমার কাছে মনে হয় যে এমন শর্তগুলো রাখা উচিত যেখানে যে কেউ সংগঠন করতে পারবে, কথা বলতে পারবে, ইউনিয়ন করতে পারবে, এবং ইউনিয়নটা যাতে শ্রমিক এবং শিল্পের স্বার্থ রক্ষা করতে পারে সেই ইউনিয়নগুলো করার জন্য আপনি যদি কথা বলতে না দেন তখন কিন্তু সেই ক্ষোভটা নানাভাবে বিস্ফোরিত হবে। ফলে কথা বলা, যেন উনি বললেন যে এখানে ফ্যাক্টরিতে কথা বলা, ফ্যাক্টরি কথা বলা বা ইউনিয়নগুলো যাওয়া, সেই পরিবেশটাই নাই। তা আমরা চাই যে এখন যেমন আমি এখানে আপনার সাথে বসে কথা বলছি, আমি নিজে কিন্তু খুবই উদ্বেগের মধ্যে, শঙ্কার মধ্যে আছি যে আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা কোথাও কোথাও, যেমন পরশু আমি শ্রমিক এলাকায় ছিলাম, প্রায় রাত পর্যন্ত ছিলাম এবং শ্রমিকদের সাথে কথা বলেছি যে তাদেরকে সারাদিন ঘুরানো হচ্ছে, যেসব জায়গায় বেতন দেওয়া হচ্ছে না বা ইত্যাদি। তো এই সেক্টরে তো এরকম হওয়ার কথা না। এরকম যদি শ্রমিকদের বিক্ষোভ বা তাদের পাওনাটা যদি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে, সেটাকে কিন্তু যে কেউ কাজে লাগানোর চেষ্টা করবে, যেহেতু এখন একটা অন্যরকম পলিটিক্যাল পরিস্থিতির মধ্যে আমরা আছি। একই সাথে আমাদের একটা নতুন স্বপ্ন আছে, আবার একই সাথে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা কঠিন মুহূর্ত আমি মনে করি যে বর্তমান সময়। তো এই সময়ে আমার কাছে মনে হয় যে মানে শামস ভাইদের মতো যারা উদ্যোক্তা আছেন এবং বাংলাদেশের মালিক পক্ষকে আমরা আহ্বান করব যে তারা যাতে কোনোভাবেই শ্রমিকদের কোনো বকেয়া এখন না রাখেন, এবং সালমান এফ রহমানের যে বেক্সিমকো সেটা যদি তারা চালাইতে না পারে, সরকার চালাক, তাহলে সেটাকে, এত শ্রমিক যদি বেকার হওয়ার শঙ্কায় থাকে, তাদের ফ্যাক্টরি তো ভালো, সেখানে প্রোডাকশন হয়, এবং সেটা আসলে আমার বন্ধ হওয়ার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে অনুভব করতে পারি না, কিন্তু সেখানে আমার কাছে মনে হয় সেটা অন্য কোনো কারণ থাকতে পারে, অন্য কোনো চাপ সৃষ্টি করার কারণ থাকতে পারে। কিন্তু সেখানে শ্রমিকদেরকে যদি আপনি এই রাজনীতির এই জায়গায় ঠেলে দেন, আমার মনে হয় সেটা খুবই একটা বিপজ্জনক জায়গা যাবে। কারখানায় আজকে আন্দোলনটা কি নিয়ে আপা? এই যে তারা বিভিন্ন দাবি দাও আমরা দেখছি স্ক্যাটার্ড, আপনি যদি সংক্ষেপে একটু বলেন। এবং এর সাথে আরেকটা হচ্ছে যে কেউ কেউ মনে করে কোনো পক্ষ যে এখানে কোনো রাজনৈতিক ইন্ধন আছে। না, কোনো কিছুই তো আসলে রাজনীতির বাইরে না, কিন্তু শ্রমিকের যে নিজের দাবি সেগুলোর বাইরে গণ অভ্যুত্থানে যে অর্জন, সেই অর্জনটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন সেক্টর থেকে এক ধরনের তৎপরতা চালানোর চেষ্টা আমরা দেখেছি ইতিমধ্যে। সেটা যে গার্মেন্টস সেক্টরেও হবে না সেটা তো আমরা বলতে পারছি না, এবং আমরা শ্রমিক এলাকা থেকে শুনছিও এই ঘটনাগুলো ঘটছে আসলে। তো সেইটা আমার মনে হয় খুবই মানে সতর্ক থাকা দরকার, এবং এই বিষয়ে মালিকদের আসলে বেতন বকেয়া রেখে এই সুযোগগুলোকে মানে কোনোভাবেই আসলে
এই সুযোগগুলো যাতে না পায় যারা এখানে ক্ষমতাকে প্রশ্ন করতে চায় বা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে সংস্কারের জন্য আমরা লড়াই করছি সেটাকে প্রশ্নবিদ্ধ যাতে কেউ করতে না পারে সেটার দিকে আমার মনে হয় সরকার এবং মালিকদেরও খেয়াল রাখা দরকার। আপনি একজন লেবার লিডার হিসেবে শেষ প্রশ্ন, যে এই যে যেহেতু গার্মেন্ট সেক্টর এটা বলতে পারেন যে হার্ট অফ আওয়ার ইকোনমি, আমাদের এক্সপোর্টের 85% আসে এটার উপরে, কিন্তু আপনি ব্যাকওয়ার্ডে সাপ্লাই চেইন যদি দেখেন, এই যে টেক্সটাইল সেক্টরটা গড়ে উঠেছে, ডাইং, ওয়াশিং, ইভেন আমাদের ব্যাংকের বিজনেসও অনেকেই এক্সপোর্ট ইম্পোর্ট, এরা যেহেতু ইম্পোর্টও করে, সো দিস ইজ ধরেন যে হার্ট অফ দ্য ইকোনমি আপনার একদম। তো সেখানে ধরেন যে এই ধরনের অস্থিরতা মাঝে মাঝে আমরা দেখি, কয়েক বছর পর পর আসে। তো এখানে আপনি যে কিভাবে আসলে একটা সুস্থ সম্পর্ক তৈরি করে এই সেক্টরটাকে টেকসই করা যায়, এবং যেটা শামস মাহমুদ বললেন যে প্রফিট হলে প্রফিট শেয়ার করা, সো আসলে কিভাবে টেকসই করা যায় এবং শ্রমিকরা মালিক সম্পর্কটা উন্নত করা যায়, খুব সংক্ষেপে। এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে বর্তমানে যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার তারা মাত্রই ক্ষমতায় এসছে, দায়িত্ব নিয়েছে, এবং আমরা আশা করি যে তারা এই জিনিসগুলো মনোযোগ দিবেন এবং এই নতুন সময়ে মালিক পক্ষকেও উচিত দ্রুত সময়, কারণ এই জিনিসগুলো যত বেশি ঝুলিয়ে রাখা হবে, শ্রমিকদের যেই দাবিগুলো ন্যায্য, যেগুলো এখনই পূরণ করা সম্ভব, সেগুলো ঝুলিয়ে না রেখে বাকি যেগুলো সময় সাপেক্ষ ব্যাপার সেগুলো সময় নেওয়া যেতে পারে, কিন্তু শ্রমিকদেরকে সেই আশ্বাসটা পরিষ্কারভাবে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করা। আর আরেকটা যেটা আপনি বললেন যে কি কি করা যেতে পারে, প্রফিট শেয়ারিংয়ের কথা তো আমরা বলি, সেটা তো অবশ্যই আছে, এবং মালিকদের যেমন শ্রমিকদের পাওনার ব্যাপারে সচেতন থাকা, এবং এই যে শ্রমিকরা যে এত কম বেতনে কাজ করছে সেটা আমার মনে হয় আবার রিভিউ করা উচিত। একই সাথে আমাদের বায়ারদের যে রেসপন্সিবিলিটি, সেটা আমরা সবসময় বলি যে এখানে আমরা অনেক সময়, যেমন উনি বলছিলেন যে সুপারভাইজারদের খবর আমরা অনেক সময় পাই না, সুপারভাইজারদের হয়তো বেশি প্রেশার দিচ্ছে। সুপারভাইজার কেন প্রেশার দিবে, টার্গেট নিয়ে প্রেশার দিবে বা কেন গালাগালি করতে পারবে, যদি সেখানে মালিক পক্ষের যদি কোনো অবস্থান না থাকে, এটা সুপারভাইজারের করতে পারার কথা না। তো সেই জায়গাগুলো আছে। আবার মালিক এবং বায়ার, আমরা সবসময় দেখি যে আমরা একে অপরের কাঁধে হয়তো দায়িত্ব দিচ্ছি, কিন্তু এই দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে। সেটা মালিককেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে, এবং একই সাথে যারা প্রফিটের লায়ন পার্ট বা সিংহভাগ যারা নিয়ে যাচ্ছে বায়াররা, তারাও কিন্তু সবসময় যখন অভিযোগ করেন, তারা সবসময় বলতে চান যে বাংলাদেশের এই অবস্থা ভালো না বা মালিক ভালো না ইত্যাদি। তো আমরা তো বলতে চাই হ্যাঁ মালিককে দায়িত্ব নিতে হবে, কিন্তু তারাও কিন্তু এখানে এক্সপ্লয়েট করছে এবং খুবই কম মূল্য দেয় তারা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। সেইটার বার্গেনিং 300-400% প্রফিট করে, দেখেন সেই বার্গেনিং এর ক্যাপাসিটি আমাদের উদ্যোক্তাদের বাড়ানো দরকার। একই সাথে এমন কোনো আইনি ব্যবস্থা বা এমন কোনো গ্লোবাল সাপ্লাই চেইনের মধ্যে, যেমন ইউরোপে অনেক রকম ডিউ ডিলিজেন্স নামে আইন আছে, যেটার মধ্যে দিয়ে পুরো সাপ্লাই চেইনকে দায়বদ্ধ করা যায়। তাহলে সেই সাপ্লাই চেইনের মধ্যে বা বায়ারদেরকে কিভাবে জবাবদিহিতাটা করা যাবে, সেগুলো বিষয়ে আসলে সরকারের এবং মালিক পক্ষের আরো দক্ষতা, আরো অগ্রণী ভূমিকা আমরা আশা করি। রাইট, জাস্ট এই প্রশ্নটা না করলে নয় যে আপনার মিনিমাম ওয়েজ যেটা 12,500 টাকা আমরা বলি, তো এটা তো আসলে যদি থিওরিটিক্যালি এটা আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে একদম ন্যূনতম, যাকে আজকে রিক্রুট করা হবে তাকেও এই টাকাটা দিতে হবে, কিন্তু কেউ যদি ধরেন 5 বছর 10 বছর কাজ করছে, তো এর মধ্যে কি তার বেতন বাড়ে না? বেতন বাড়ে, কিন্তু সেই বেতন বাড়াটা আসলে খুব মানে খুবই উল্লেখযোগ্য মাত্রায় বাড়ছে তা কিন্তু না। সবচেয়ে বেশি অপারেটর লেভেলেই কিন্তু শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, এবং সেই নিচের লেভেলেই আমরা দেখি যে বেতনটা সবচেয়ে কম। আর ধরেন আমার বেতন যদি 12,000 হয়, সেটা দিয়েই তো আমার চলতে পারার কথা, কিন্তু আমি তো সেটা দিয়ে চলতেও পারছি না, আমি জিনিসও কিনতে পারছি না। আমাকে কেন ওভারটাইম করতে হয়? কারণ আমি তো না পেরেই সেটা করছি। ফলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বিচার করতে হবে। আমাদের দেশে কোনো রেশনিংয়ের সিস্টেম নাই। আমাদের দেশে শ্রমিকরা যারা এই ইন্ডাস্ট্রি পুরো ইকোনমিতে এত বড় ভূমিকা রাখে, অথচ শ্রমিক এলাকাগুলোতে কোনো গভর্নমেন্ট হেলথ সিস্টেমের কোনো ব্যবস্থা নাই। তাহলে না আপনি বেতন বাড়াচ্ছেন, না আপনি শ্রমিকের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন, এবং ধরে নিচ্ছেন শ্রমিক মানে গরিব মানুষ, না খায় থাকবে, কম খাবে, পুষ্টি পাবে না। এটা আমরা মেনে নিচ্ছি যে, বা মালিকরাও হয়তো এটা চাচ্ছেন, সরকারও এটা চাচ্ছেন কিনা আমরা জানি না, যে যদি আমরা না চাই তাহলে এই অবস্থার তো পরিবর্তন করতে হবে, এবং সেটা কোনোভাবেই আসলে মানে বারবার যেন শ্রমিকরাই মার খেয়ে না যায়। নতুন সরকার, নতুন সময়, নতুন মালিকও যেন এই বিষয়গুলোকে আরও আন্তরিকতার সাথে আমরা দেখতে পারি, এবং আসলে লড়াই ছাড়া আমাদের কোনো কিছুই পথ নাই। কিন্তু এই সময়টায় আমার মনে হয় আমাদের ধৈর্যশীল হওয়া দরকার। এই নতুন সময়টাকে আমার মনে হয় শ্রমিক, মালিক এবং সরকার আমাদের প্রত্যেকেরই এই শ্রমিকদেরকে রক্ষা করার জন্য
এবং শিল্পকে রক্ষা করার জন্য উদ্যোগী হবে। রাইট, একে অপরকে সহায়তা করা এবং এই ইন্ডাস্ট্রিগুলো টিকিয়ে রাখতে হবে এবং শ্রমিকদেরও আসলে তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, যেহেতু মূল্য বৃদ্ধি সব কিছুরই আসলে খুব খারাপ অবস্থা। আপনি ঠিকই বলেছেন এবং আমরা আশা করি আমাদের এই আলোচনা থেকে আসলে যে সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এসেছেন, আপনার একটা নতুন আশা আকাঙ্ক্ষা মানুষের আছে যে অনেক কিছুতে আসলে চেঞ্জ হবে, আমরা সেটাও আশা করি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম টিভিএস স্পেশাল শোতে এই বর্তমান সিচুয়েশন, শ্রমিকরা বা সবসময় আসলে কেন তাদের রাজপথে নামতে হবে, আমরা সেগুলো নিয়ে জানার চেষ্টা করেছি। আমাদের সাথে একজন উদ্যোক্তা যোগ দিয়েছিলেন এবং একজন লেবার লিডার ছিলেন। দর্শক, আমরা দুই পক্ষের কথাই জানার চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।